রত্না দেবনাথ, আপনাকে বলার মতো কোনো ভাষা নেই, সত্যি ভাষা নেই। আপনি আপনার মেয়ের মৃত্যুকে নিয়ে যেভাবে রাজনীতির খেলায় নেমেছেন না, পানিহাটির প্রাক্তন এমএলএ নির্মল ঘোষকে যেভাবে পশ্চিমবঙ্গের পুলিশ ট্রেস করে ওই রত্না দেবনাথের কথা অনুযায়ী অ্যারেস্ট করে তুলে নিয়ে এলেন এবং পুলিশ ভ্যানে পুরো বিক্ষোভের মুখে ফেলে দিয়ে তাকে টেনে হিচড়ে ডিম মেরে হেলমেট পুড়িয়ে যেভাবে পুলিশ ভ্যানে তুললো, সত্যি এগুলো নির্মম অত্যাচার, তালেবানি অত্যাচার ছাড়া কিছু নয়। পশ্চিমবঙ্গে যেই চিত্র আমরা দেখছি, এই ডিম ছোড়াছুড়ি মানে মানুষকে চোর চোর বলা, হেনস্থা করা, মানসিকভাবে বিপর্যস্ত করে দেওয়া, কিছু সংখ্যক বিজেপির গুন্ডা বাহিনী এই কাজ চালাচ্ছে বিগত 3.5 মাস ধরে। মানুষকে অ্যারেস্ট করা হবে, তার জন্য এইভাবে বিক্ষোভের মুখে পড়তে হবে? আর এই রত্না দেবনাথ বলছেন কি, এই প্রাক্তন এমএলএ নির্মল ঘোষ নাকি তার মেয়েকে খুব তাড়াহুড়ো করে পুড়িয়ে দিয়েছে, মানে ডেড বডি যত তাড়াতাড়ি সম্ভব পুরানোর ব্যবস্থা নাকি এই নির্মল ঘোষ করেছেন। এটা রত্না দেবীর কথা। এবং এই নির্মল ঘোষ এই কাজটি করেছেন সেই জন্য নাকি শ্মশান ঘাটে একজন লোক এসে তার পিঠ চাপড়ে বাহবা দিয়েছেন। সেগুলো সমস্ত কিছু ওই রত্না দেবী ওই শ্মশান ঘাটে সব কিছু অবজার্ভ করেছেন। তার মেয়ের এত বড় একটা শোক, তিনি কোথায় কান্নায় ভেঙে পড়বেন, তিনি সমস্ত ব্যাপারগুলো দেখেছেন। নির্মল ঘোষকে এসে কে কি কথা বলে গেছে, পিঠ চাপড়ে গেছে। নির্মল ঘোষ এত তাড়াহুড়ো করে তার মেয়ের দাহ করানো হয়েছে, মানে এইগুলো, এই কথাগুলো, এই যে 2 বছর ধরে সিবিআই এই আমাদের যে অভয়ার কেসটার তদন্ত করছে, তাদের কি বলেননি রত্না দেবী আপনি যে আপনার মেয়ের দেহকে পোড়ানোর জন্য নির্মল ঘোষ এরকম তাড়াহুড়ো করেছেন? সিবিআই কে তো বলবেন। সিবিআই তো নিরপেক্ষ বিচার করে, কেন্দ্রের দ্বারা পরিচালিত সিবিআই। সিবিআই কে আপনি কথাগুলো বলেননি? আপনার মেয়েকে তাড়াহুড়ো করে ওই নির্মল ঘোষ পুড়িয়ে দিয়েছে, এর পেছনে আপনার মনে হচ্ছে অনেক ষড়যন্ত্র আছে। আপনি এখন পশ্চিমবাংলার পুলিশকে বলছেন, আর আপনার কথা অনুযায়ী মুখ্যমন্ত্রী ওই নির্মল ঘোষকে বেআইনি ভাবে অ্যারেস্ট করে নিয়েছে। এটা সম্পূর্ণ বেআইনি অ্যারেস্ট, কারণ আপনার মেয়ের তদন্তভার সিবিআই এর উপরে আছে। যখন কোনো সংস্থা কোনো কেসকে তদন্ত করে, অন্য আরেকটা সংস্থা এসে এইভাবে ঢুকতে পারে না। সিবিআই যতক্ষণ না আপনার মেয়ের কেসটাকে ছেড়ে দিচ্ছে, তার আগে কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ আইনত কখনোই আপনার ওই মেয়ে মানে অভয়ের কেসটাকে হ্যান্ডেল করতে পারে না। সিবিআই যদি কেসটাকে ক্লোজ করে দেয়, তারা যদি অনুমতি দেয়, তখনই কিন্তু পারবে রাজ্যের পুলিশ সেই তদন্ত ভারকে হাতে নিতে। তার আগে কখনোই বেআইনি ভাবে সেটা করা যাবে না। নির্মল ঘোষকে কিভাবে পশ্চিমবঙ্গের পুলিশ অ্যারেস্ট করলো সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ ভিত্তিহীন। আর রত্না দেবনাথ যে কথাগুলো বলছে, এই কথাগুলো কেন সিবিআই কে বলেননি? ওনার যদি সত্যিকারের সন্দেহ হয়ে থাকে নির্মল ঘোষের ওপরে, তাহলে সেই কথাগুলো তো সিবিআই কে বলা উচিত ছিল। সিবিআই তো নিরপেক্ষ বিচার করে, তারা তো কোনো পক্ষ নিয়ে পক্ষপাতিত্ব করে না, কেন্দ্রের দ্বারা পরিচালিত সিবিআই। আর সিবিআই পারে না এমন কোনো কাজ কিন্তু নেই। তারা একেবারে মাটি খুঁড়ে দরকার হলে ডেড বডি তুলে এনেও তারা তদন্ত করে। রত্না দেবনাথ তাহলে কি ওই সিবিআই কে চ্যালেঞ্জ জানিয়ে ওই আমাদের এখন পশ্চিমবঙ্গের পুলিশের হাতে তুলে দিচ্ছেন তার মেয়ের তদন্ত ভার? এটা তো সেটাই দেখা যাচ্ছে। এইভাবে যদি বেআইনি ভাবে কাউকে অ্যারেস্ট করা হয়, আর তাও আবার এত মানে হেনস্থা করে, তাহলে তো খুব চিন্তা, পশ্চিমবঙ্গের জনতার খুব চিন্তা। কেউ যদি এইরকম ক্ষমতার অপব্যবহার করে,
এমএলএ হয়ে যাওয়ার পরে আমি যা ইচ্ছে তাই করব, আমার মেয়ের তদন্ত আমি যেভাবে ইচ্ছে আমি সেভাবে ঘোরাবো, যাকে ইচ্ছে আমি অ্যারেস্ট করাবো, খুব খুব চিন্তা। এগুলো কিন্তু কখনোই একজন এমএলএ হয়ে যদি করে থাকে তাহলে কিন্তু সে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবে। তাকে আর পাবলিক কোনোদিন ভোট দেবে না, ছুঁড়ে ফেলে দেবে পরের বার যখন ভোট হবে। পাবলিক সব জানতি হ্যায়। জনতাকে এই এমএলএ নেতা নেত্রী মন্ত্রীরা ভাবছেন খুব বোকা। আমরা দেখাতে চাইছি অভয়ার কেসটা এখন আমরা মানে তদন্ত করে সমস্ত লোকজন যারা সত্যিকারের দোষী বার করে নিয়ে আসবো। সিবিআই পারছে না আসল দোষী অপরাধী কারা বার করে নিয়ে আসতে, সিবিআই তাহলে ফেলিওর। আপনি রাজ্য পুলিশের সাহায্য নিতে চাইছেন আপনার মেয়ের তদন্তের জন্য? কি বলবো রত্না দেবনাথ, আপনাকে বলার মতো কোনো ভাষা নেই, সত্যি ভাষা নেই। আপনি আপনার মেয়ের মৃত্যুকে নিয়ে যেভাবে রাজনীতির খেলায় নেমেছেন না, সত্যি কোনো মা যে এইভাবে তার মেয়েকে নিয়ে মানে তার মৃত্যুকে নিয়ে এইভাবে রাজনীতির খেলা খেলতে পারে ভারতের ইতিহাসে কখনো দেখা যায়নি, কখনো দেখা যায়নি। তো মনে হলো প্রথম স্বাধীনতা হলো বাংলায়। বাংলার লোক স্বাধীনতা থেকে বঞ্চিত ছিল স্বৈরাচারী শাসকের আন্ডারে। তবে সোশ্যাল মিডিয়ায় দেখছি কিছু কিছু মহান ব্যক্তি এসে বলছে এবছরে আমরা খুব সুন্দরভাবে দেশ স্বাধীন পালন করেছি, যেটা কোনো বছরে হয়নি। এবছরে খুব সুন্দরভাবে পালন করেছি। হ্যাঁ, এবছরে খুব সুন্দরভাবে দেশ স্বাধীন পালন করা হয়েছে। তবে কিছু কিছু মানুষ দেশের পতাকাকে অনেক অপমানও করেছে। যেমন নিজের দেশের পতাকা সিজা না ধরে উল্টো ভাবে ধরে দেশ স্বাধীন পালন করেছে। রাজনৈতিক ব্যক্তিগত দলের পতাকা, যেখানে রাষ্ট্রীয় পতাকা ওঠার কথা সেখানে নিজস্ব দলের পতাকা তুলে দেশ স্বাধীন পালন করা হয়েছে। অথচ কোনো দল কিন্তু দেশ স্বাধীন করে যায়নি। ঠিক আছে, তো কিছু কিছু মানুষ এই কথাটা বলছে, আমি শুনছি। তো আমি তাদের কাছে একটা প্রশ্ন রাখি। আবার বলছি আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচছি, আমি এটা মানতে পারবো না। আমরা স্বাধীন দেশে আছি, তবে স্বাধীন দেশে বাঁচতে পারছি না, স্বাধীনভাবে বাঁচতে পারছি না। কারণ আমাদের জীবনটা অশান্তিভাবে বাঁচছে। তার কারণ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস, তার সঙ্গে যে মহান ব্যক্তিগুলো, তার সঙ্গে হিন্দু মুসলিম মিলে জুলে যে দেশটাকে স্বাধীন করে গেছিল ইংরেজদের হাত থেকে, মানে যাতে নিজেকে গোলাম করব সেই গোলাম থেকে বাঁচার জন্য আমাদেরকে স্বাধীন করে গেছে নিজের রক্ত দিয়ে। তাহলে আজকে কি আমরা স্বাধীন আছি? আজকে আমরা আবার গোলাম হয়ে গেছি। যেই দেশেতে আমরা নিজের হকের আওয়াজ তুলতে পারবো না, যেই দেশে শিক্ষা নিয়ে কথা বলতে পারবো না, শিক্ষা নিয়ে কথা বললে জেলে যেতে হবে, শিক্ষা নিয়ে কথা বললে মার খেতে হবে, শিক্ষা নিয়ে কথা বললে জীবন দিতে হবে, শিক্ষা নিয়ে কথা বললে পরিবারের কাউকে হারাতে হবে, তাহলে এই দেশে বলা হয় বেটি বাঁচাও বেটি বাঁচাও, বেটি বাঁচাও বলে ছোট ছোট বাচ্চাদের রেপ হচ্ছে, তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, তাদের কোনো বিচার হচ্ছে না। সামনে দিয়ে জুলুম হচ্ছে, মানুষের প্রতি অন্যায় হচ্ছে, সেটাকে নিয়ে মুখ খুললে তাকে জেলে দেওয়া হচ্ছে। তাহলে আমরা স্বাধীন দেশে বাস করছি, স্বাধীনভাবে বাস করতে পারছি না। কারণ আমাদের জীবনটা কিছু কিছু মানুষ অশান্তির মধ্যে রেখে দিয়েছে। আমরা হিন্দু মুসলিম মিলে জুলে থেকেছি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। কিন্তু 2014 পর থেকে কিছু কিছু মানুষ এতটা ঘৃণা ছড়িয়ে দিয়েছে হিন্দু মুসলিম করে করে, যেখানে মুসলিমরাও ভয়তে আছে আর হিন্দুরাও ভয়তে আছে যে কখন কি দুর্ঘটনা ঘটে, কখন কি দুর্ঘটনা ঘটে। কারণ আমরা স্বাধীন দেশে বাস করছি, কিন্তু আমরা স্বাধীনভাবে বাস করতে পারছি না। স্বাধীন কাকে বলে? স্বাধীন কাকে বলে? যে দেশে শিক্ষার কোনো ঠিক নেই, যে দেশে শিক্ষার কোনো বিচার নেই, শিক্ষার্থীদের পেপার লিক করা হয়, যারা কষ্ট করে বাচ্চাদেরকে না খেয়ে না দিয়ে পড়াশোনা শেখায় তাদের পেপারগুলোকে লিক করা হয়, তাদের ভবিষ্যৎকে অন্ধকার করা হয়। যেই দেশে ছোট ছোট বাচ্চাদেরকে রেপ করা হচ্ছে, তাদের কোনো বিচার হচ্ছে না, সেটা দেখে আরো মানুষের সাহস বাড়ছে। যে দেশে মানুষ নিজের হকের আওয়াজ তুলতে পারছে না, যে দেশে মানুষ সামনের মানুষের সাথে অন্যায় হচ্ছে সেটা বলতে পারছে না, তাহলে কি এটা গোলামের থেকে কিছু কম আছে? ইংরেজরা গোলামি করে আমাদেরকে গোলাম করে রাখবে বলেছিল, কিন্তু বর্তমানে আমরা গোলামি হয়ে আছি। তাহলে আমরা স্বাধীন দেশে বাস করছি, এটা গর্ব করে বলতে পারবো। কিন্তু স্বাধীনভাবে আমরা বাস করছি না, আমরা স্বাধীনভাবে থাকতে পারছি না। যেখানে আমাদের খাওয়ায় পাবন্দি, আমাদের চলাফেরায় পাবন্দি, আমাদের সমস্ত কিছুই পাবন্দি। আমরা মেয়ে ছেলেরা বাইরে ঘাটে বেরোবো, সেটা নিয়েও আমাদের মনের মধ্যে আতঙ্ক থাকে, কখন কি হয় কখন কি হয়, তার সুরক্ষাও নেই। তাহলে আমরা স্বাধীনভাবে বাস করছি কিভাবে? আমাদের জীবনে স্বাধীনতা বলে কিছু আছে? যারা আমাদের জন্য রক্ত দিয়ে গেছে, যারা আমাদেরকে
ভালোভাবে বাঁচার জন্য রক্ত দিয়ে গেছে, আজকে তাদের সেই রক্তটা ব্যর্থতা যাচ্ছে। আমাদের জীবনে স্বাধীন বলে কিছু আছে? যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশের জন্য কি করেছে বাচ্চা বাচ্চা জানে, সেখানে ওনাকে অপমান করা হচ্ছে, ওনাকে নিয়ে বাজে ভাষায় কথা বলা হচ্ছে, ওনাকে গুন্ডা বলা হচ্ছে। যারা গুন্ডা তারা হয়ে যাচ্ছে মহান, আর যারা ভালো তাদেরকে নাম দেওয়া হচ্ছে গুন্ডা। বাহ বাহ, আমি বলবো আমরা স্বাধীন দেশে বাস করছি, তবে স্বাধীনভাবে বাস করছি না। এই তৃণমূল সরকার আবার জিতু তাহলে তৃণমূলই থাকতাম, এই তৃণমূল সরকার আবার জিতু তাহলে তৃণমূলই থাকতাম। রচনা ব্যানার্জি যে সুবিধাবাদী সেটা উনি নিজেই স্বীকার করলেন। কি বললেন? বললেন তৃণমূল হেরে গেছে তাই বিজেপিতে জয়েন করে নিয়েছে, তৃণমূল যদি জিততো তাহলে তৃণমূলেই থাকতো। তা বলছি দিদি, আপনারা যদি জনগণের ভালো করার জন্যই পার্টিতে গিয়ে থাকতেন তাহলে তো এরকমটা মনে হতো না। আপনারা চেয়েছেন যে টাকা রোজগার করতে, এই পার্টি এখন ডুবেছে তাই টাকা রোজগার করতে বিজেপিতে ছুটেছেন, তাই তো? আচ্ছা, আপনারা অভিনেত্রী, আপনাদের না ওই সিনেমায় টিভির পর্দায় যাত্রাপালাতেই মানায়, আপনাদেরকে এই পার্টিতে মানুষের উপকার করার এই যে মুখোশটা আপনারা পড়েছেন না, এটাতে না আপনাদের মানাচ্ছে না। আর পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ না আপনার রূপটা খুব ভালো করে চিনে গেছে। এইবার আপনি যেই পার্টিতেই যান সেই পার্টি শুধু নামটাই ডোবাবেন, আপনার দ্বারা কোনো ভালো কাজ হবে না, এটা আমাদের বিশ্বাস। আর একটা বড় ভুল কে করেছেন জানেন? মমতা ব্যানার্জি। উনি এই যে অভিনেত্রী যারা জীবনে অভিনয় ছাড়া কিছু পারেনি না, তাদেরকে নিয়েছেন পার্টিতে। নাও এবার বাঁশ খাও। অভিনেত্রীদের দিয়ে আমাদের বোকা বানাচ্ছিলেন না, এবার ওনারাও আপনাকে বোকা বানাচ্ছে। ভালো হলো না?